আজকে একটা জিনিস আমরা বুঝবো যে বৃষ্টি যখন অত উঁচুর থেকে পড়ে, মেঘ অত উঁচুতে থাকে, সেই মেঘ থেকে যখন বৃষ্টি পড়ছে আমাদের মাথার উপর পড়ছে কিন্তু মাথার ভেতরে ঢুকে যাচ্ছে না কেন? কারণটা কি? আমাদের মাথায় লাগছে না কেন? মাথা ফুলে যাচ্ছে না কেন? এটাই হচ্ছে আজকের আলোচ্য বিষয়। সেই জন্য হোয়াই ডাজেন্ট রেইন গো উইদিন আওয়ার হেডস? আমাদের মাথার মধ্যে ঢুকে যাচ্ছে না কেন? মাথা ফুটো হচ্ছে না কেন? মাথা ফুলে যাচ্ছে না কেন? মাথায় লাগছে না কেন? তো এই জিনিসটা বোঝার জন্য আমাদের এই নিচের প্রবলেমটা বুঝতে হবে। এই প্রবলেমটা যদি আমরা বুঝতে পারি কিভাবে করা হয়েছে, তাহলে আমরা এই প্রশ্নের উত্তরটাও পাবো। তো প্রবলেমটা বোঝার আগে একটু ডেসক্রাইব করে নেওয়া যাক অ্যাকচুয়ালি কি বিষয়টা হয়। The resistance of the air to the motion of the bodies in free fall depends on many factors such as the size of the body itself. তার মানে যখন আমরা ফ্রি ফল বলি, যদি উঁচু থেকে একটা বল বা একটা যে কোনো বস্তু পড়ে, সেটা কিন্তু পুরোপুরি ফ্রি ফল হয় না, কিছু ফ্যাক্টর থেকে যায়। কি যেমন রেজিস্টিভ, যখন এয়ারের উপর দিয়ে পড়ে এয়ারের সাথে একটা ফিকশন থাকে, একটা ভিসকাস ফোর্স কাজ করে, সেই সব ফ্যাক্টরগুলো কিন্তু থেকে যায়, আমরা কনসিডার করি না। বাস্তবিক যেসব আমরা জিনিস নিয়ে করি, হয়তো বেশিরভাগ ক্ষেত্রে সেটা কনসিডার করার দরকার হয় না, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দরকার হয়। সেইগুলো কিসের উপর নির্ভর করে? না, যে বস্তুটা ফেলছি তার সাইজ, তার শেপ, সেই মুহূর্তে বায়ুর উষ্ণতা, ডেন্সিটি, সেগুলো কীরকম আছে, এবং সর্বোপরি যে ভেলোসিটি নিয়ে বস্তুটা পড়ছে তার ভেলোসিটি কত। এই এতগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে যে রেজিস্ট্যান্সটা দেবে, যে রেজিস্টিভ ফোর্সটা অ্যাপ্লাই হবে। রেজিস্টিভ ফোর্স মানে আমরা তো উপর থেকে জিনিস নিচের দিকে ছুড়ে দিলে সেটা পৃথিবীর মাধ্যাকর্ষণ বলের জন্য নিচের দিকে পড়বে, এইটা হচ্ছে মোশন। রেজিস্ট্যান্স মানে, এটাকে রেজিস্ট্যান্স কথা হচ্ছে বাধা দেওয়া। রেজিস্ট্যান্স মানে বাধা, সেটা বাধা প্রয়োগ হবে বায়ুর জন্য, একটা ভিসকাস ফোর্স কাজ করবে। তার মানে ন্যাচারালি বাধা মানে উল্টো দিকে কাজ করবে, সেই ভিসকাস ফোর্সটা উল্টো দিকে কাজ করবে। সেগুলো অনেক ফ্যাক্টরের উপর নির্ভর করে, কিন্তু ইউজফুল অ্যাজাম্পশন which is only approximately true is that the resistive force, যেটাকে আমি এফ আর দিয়ে ডিনোট করছি, সেটা ভেলোসিটির সঙ্গে প্রপোর্শনাল হয়। অর্থাৎ এফ আর প্রপোর্শনাল টু ভি, আর কে হচ্ছে সেই প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। তো যেহেতু এটা ভেলোসিটির উল্টো দিকে কাজ করে, সেই জন্যই মাইনাস সাইনটা। এফ আর ইকুয়ালস টু মাইনাস কে ভি, যেখানে কে হচ্ছে একটা কনস্ট্যান্ট, ইন্ডিপেন্ডেন্ট অফ ভেলোসিটি, ভেলোসিটির উপর ডিপেন্ড করে না। এইটা কাইন্ড অফ আমরা একটা মডেল করলাম যে রেজিস্টিভ ফোর্সটা এরকম হবে, এবং দেখা যায় মোস্ট অফ দ্য কেসেস কিন্তু এটাই ট্রু। অর্থাৎ আমরা যে অ্যাজাম্পশনটা, সেটা কিন্তু মোস্ট অফ দ্য কেসেসই ভ্যালিড। এটা যদি হয়, তাহলে ফলোইং প্রবলেমটা হচ্ছে, সো দ্যাট নিউটন সেকেন্ড ল গিভস mg মাইনাস কেভি ইকুয়ালস টু ma, যেটা এখানে লেখা যায় mg মাইনাস কে ডিওয়াই ডিটি ইকুয়ালস টু এম ডিটিওয়াই ডিটি। এটা দেখেই বোঝা যাচ্ছে হতে হবে। এমজিটা কি? বস্তুটা নিচের দিকে যে ফোর্স, যে ডাউনওয়ার্ড ফোর্স, সেটা হচ্ছে পৃথিবীর মাধ্যাকর্ষণ বল। তার মানে বস্তুটার ওয়েট, সেটা হচ্ছে বস্তুটার মাস এম টাইমস অভিকর্ষ ত্বরণ জি। আবার বস্তুটা যখন পড়ছে, রেজিস্টিভ ফোর্স একটা কাজ করছে কেভি, সেটা কিন্তু উল্টো দিকে, তার মানে আপওয়ার্ড ডাইরেকশনে। যেহেতু বস্তুটা ডাউনওয়ার্ড পড়ছে, আপওয়ার্ড ডাইরেকশনে রেজিস্টিভ ফোর্স কাজ করছে, সেটা কত? কেভি। আপওয়ার্ড বলে সেটা মাইনাস কেভি। তাহলে নেট রেজাল্টেন্ট ফোর্সটা কত? mg মাইনাস কেভি। তাহলে এই নেট রেজাল্টেন্ট ফোর্সটা নিউটন সেকেন্ড ল অনুযায়ী কী হবে? মাস ইন্টু নেট অ্যাক্সিলারেশন। তাহলে মাস ইন্টু অ্যাক্সিলারেশন নেই, পার্টিকুলার অ্যাক্সিলারেশন যদি হয়, তাহলে আমরা ইকুয়েশন অফ মোশন পেলাম mg মাইনাস কেভি ইকুয়ালস টু ma। এবার বস্তুটা নিচের দিকে পড়ছে, সেই ডাউনওয়ার্ড ডাইরেকশনে যদি বস্তুর ডিসপ্লেসমেন্টকে ওয়াই দিয়ে ডিনোট করি, মানে নিচের দিকটা পজিটিভ ওয়াই দিয়ে ডিনোট করি, তাহলে বস্তুর ভেলোসিটি ভি হবে ডিওয়াই ডিটি, এটা আমরা সবাই জানি। এবং অ্যাক্সিলারেশন যেটা হচ্ছে ডিভি ডিটি, মানে ডি টু ওয়াই ডিটি টু। এবার এই দুটোই আগের ইকুয়েশনে বসিয়ে দিলে আমরা পাবো mg
মাইনাস কে ইন্টু ডিওয়াই ডিটি ইকুয়ালস টু এম ইন্টু ডি টু ওয়াই ডিটি টু। এইটা হচ্ছে ইকুয়েশন অফ মোশন। আর বস্তুর অ্যাক্সিলারেশন হচ্ছে ডি টু ওয়াই ডিটি টু, আর ভেলোসিটি হচ্ছে ডিওয়াই ডিটি। এইবার এই প্রবলেমেরই 2 নম্বর পার্টে দেখাতে বলা হয়েছে যে শো দ্যাট দ্য বডি সিজেস টু অ্যাক্সিলারেট হোয়েন ইট রিচেস এ ভেলোসিটি, যেটাকে ভিটি দিয়ে ডিনোট করা হচ্ছে, যার ভ্যালু কিনা হয় এমজি বাই কে। এটাকে টার্মিনাল ভেলোসিটি বলে। তাহলে অ্যাক্সিলারেশন শূন্য হয়ে যাবে কখন, না যখন বস্তুর ভেলোসিটিটা এমজি বাই কে হবে। সেটা কিন্তু এই ইকুয়েশন থেকে খুব সহজেই দেখা যায়। বস্তুর অ্যাক্সিলারেশন শূন্য হয়ে যাওয়া মানে ডি টু ওয়াই ডিটি টু জিরো। এটা জিরো হয়ে গেলে ডান দিকটা জিরো। এই ইকুয়েশন ইজি দেখিয়ে দেওয়া যায় এমজি ইকুয়ালস টু কে ইন্টু ডিওয়াই ডিটি, তার মানে ডিওয়াই ডিটিটা হচ্ছে এমজি বাই কে। এই ডিওয়াই ডিটিটা কখন বা এই ভেলোসিটিটা কখন, যখন তার অ্যাক্সিলারেশন জিরো। তার মানে যখন অ্যাক্সিলারেশন জিরো হয় তার ভেলোসিটি হচ্ছে এমজি বাই কে, যেটা কিনা ইকুয়ালস টু ভিটি, যেটাকে টার্মিনাল ভেলোসিটি বলে। এই টার্মিনাল ভেলোসিটি কথাটা হচ্ছে প্রান্তিক বেগ, মানে কি একদম শেষ প্রান্তে এসে, তার গতির একদম শেষ প্রান্তে এসে এই ভেলোসিটিটা হবে। মানে এর চেয়ে বেশি আর ভেলোসিটি সে অ্যাচিভ করতে পারবে না। এবার গতির শেষ প্রান্তে যে এটাই হচ্ছে, যেটা যে গতির শেষ প্রান্তের ভেলোসিটি, সেটা আমরা এই প্রবলেম সিটা সলভ করলেই বুঝতে পারবো। প্রবলেম সিটা বলছে velocity varies with time as v equals to vt into 1 minus e to the power minus kt by a। মানে ভি আর টি এর রিলেশনটা হচ্ছে এরকম। এবার বোঝা যাচ্ছে এই ইকুয়েশনটাকে যদি আমি এটাকে অ্যাক্সিলারেশন এক্ষেত্রে আমি ডিভিডিটিও ভাবতে পারি, তাহলে সেক্ষেত্রে একটা ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন হবে, যেখানে ভেরিয়েবলটা হচ্ছে ভি আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা হচ্ছে টি। তাহলে ফার্স্ট অর্ডার সেই জন্য একটা বাউন্ডারি কন্ডিশন লাগবে, সেটা বলে দেওয়াও আছে যে বস্তুটাকে যখন ইনিশিয়ালি শুরু করা হয়েছিল তার যাত্রা, তখন তার ভেলোসিটি শূন্য ছিল, মানে অ্যাট টি ইকুয়াল টু জিরো ভি ইকুয়ালস টু জিরো। এটা বাউন্ডারি কন্ডিশন বলে দেওয়া আছে। এটা ধরে আমরা সলভ করব। এবার এই ইকুয়েশনটা দেখা যায় এমজি মাইনাস কেভি ইকুয়ালস টু এম, এমজি মাইনাস কেভি ইকুয়ালস টু এম ইন্টু অ্যাক্সিলারেশন মানে ভেলোসিটি, রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি, তার মানে অ্যাক্সিলারেশন একে আমি ডিভিডিটি লিখতে পারি। তাহলে ইকুয়েশনটা তাহলে এমজি মাইনাস কেভি ইকুয়ালস টু এম ইন্টু ডিভিডিটি। এবার কে দিয়ে ভাগ করে দিলে এই দিকটা হয়ে যাচ্ছে এম বাই কে, এম বাই কে ডিভিডিটি, সেইটা লিখেছি। আর কে দিয়ে ভাগ করলে এটা হয়ে যাবে এমজি বাই কে, এটা কে দিয়ে ভাগ করার জন্য এটা মাইনাস ভি হবে, সেটাই লেখা হয়েছে। এইবার ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা সলভ করার জন্য এই এমজি বাই কে মাইনাস ভি দিয়ে এইদিকে ভাগ করে দেওয়া হয়েছে, আর এইদিকে এম বাই কে দিয়ে ভাগ করে দেওয়া হয়েছে। যেহেতু এমজি বাই কে কে ভিটি লিখতে পারি, তাহলে এটা হয়ে যাচ্ছে ডিভি ডিভাইডেড বাই ভিটি মাইনাস ভি, আর এই দিকটা হয়ে যাচ্ছে কে বাই এম ইন্টু ডিটি। এবার দুদিকে যদি একটা মাইনাস সাইন দিয়ে গুণ করি, এইটা হবে মাইনাস ডিভি আর এইটা হবে মাইনাস কে বাই এম ইন্টু ডিটি। এবার ভিটি যেহেতু কনস্ট্যান্ট, মাইনাস ডিভিকে আমরা লিখতেই পারি ডি অফ ভিটি মাইনাস ভি, কারণ যেহেতু ভিটি কনস্ট্যান্ট সেহেতু ডি অফ ভিটিটা জিরো হবে আর ডি অফ মাইনাস ভি মাইনাস ডিভি হয়ে যাবে। তাহলে উপরের অংশটাকে আমরা মনে করতেই পারি, যখন মাইনাস দিয়ে গুণ করব মনে করতেই পারি ডি অফ ভিটি মাইনাস ভি। তাহলে ডি অফ সামথিং ডিভাইডেড বাই দ্যাট থিং এর ইন্টিগ্রেশন করলে কত পাবো, বোথ সাইড ইন্টিগ্রেশন করছি যখন, লগ অফ দ্যাট থিং, তাহলে লগ অফ ভিটি মাইনাস ভি, আর এই দিকটা ডিটির ইন্টিগ্রেশন টি হবে, আর একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট সি আসবে, সোজা ইন্টিগ্রেশন। এবার বাউন্ডারি কন্ডিশন বলা আছে অ্যাট টি ইকুয়ালস টু জিরো ভি ইকুয়ালস টু জিরো। তাহলে এই ইকুয়েশনে যদি টি ইকুয়ালস টু জিরো হয়, এই পুরো টার্মটা জিরো হয়ে যাচ্ছে, ভি জিরো হয়ে যাচ্ছে, তাহলে বাঁ দিকটা পড়তে থাকছে এল এন বা ন্যাচারাল লগ অফ ভিটি ইকুয়ালস টু সি, সি ইকুয়ালস টু ন্যাচারাল লগ অফ ভিটি। এবার সেটা যদি আমি ইকুয়েশনে প্লাগ করে দিই, তাহলে সি এর জায়গায় লগ অফ ভিটি করবো। আর সেটা যদি বাঁ দিকে নিয়ে আসি, তাহলে লগ অফ ভিটি মাইনাস ভি লগ অফ ভিটি। আমরা জানি লগ অফ এ মাইনাস লগ অফ বি হয় লগ অফ এ বাই বি, সেটাই করেছি, লগ অফ ভিটি মাইনাস ভি পুরোটা ডিভাইডেড বাই ভিটি। এটা ইকুয়ালস টু কত, মাইনাস কে বাই এম ইন্টু টি। তার মানে এই দিক থেকে লগ তোলা মানে এক্সপোনেন্সিয়েট করা, এক্সপোনেন্সিয়েট করলে পাবো ভিটি মাইনাস ভি ডিভাইডেড বাই ভিটি ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস কে বাই এম ইন্টু টি। যদি
দুদিকে ভিটি দিয়ে গুণ করে দিই, তাহলে এটা একটা ভিটি চলে আসবে। তারপর ভিটাকে ডান দিকে আনবো আর ভিটি ইন্টু এইটাকে বাঁ দিকে নিয়ে যাব। সেখান থেকে ভিটিটা কমন নিলে ভি ইকুয়ালস টু দাঁড়াবে ভিটি ইন্টু 1 - e⁻kt/a। তাহলে এটাই আমাদের চা হয়েছিল এবং এটাই আমরা সলভ করে দেখলাম। ভি ইকুয়ালস টু ভিটি ইন্টু 1 - kt/a। এবার এটা ঠিক কিনা একবার চেক করে নেওয়া যেতে পারে। যদি আমরা টি ইকুয়ালস টু 0 বসাই, তাহলে এটা e⁻0, e⁻0 মানে 1 কত হয় 0, তার মানে ভিটি ইন্টু 0 মানে 0, তাহলে ভি 0, টি ইকুয়ালস টু 0 তো ভি ইকুয়ালস টু 0। সেটাই তো আমাদের বাউন্ডারি কন্ডিশনও ছিল, অর্থাৎ এটা ঠিক আছে। আবার টি যদি খুব বড় হয়, টি টেন্স টু ইনফিনিটি হয়, তাহলে এটা e⁻∞ হয়ে যাবে। আবার e⁻∞ মানে আমরা জানি 0, কারণ e⁻∞ মানে ইনফিনিটি, e⁻∞ মানে 1/e⁻∞, তার মানে 1/∞, 1/∞ মানে 0। তাহলে সেক্ষেত্রে এই টার্মটা যখন টি খুব বড় তখন এই টার্মটা টেন্স টু 0 হবে। তাহলে 1 - 0 1 হয়ে যাবে, তাহলে ভি টেন্স টু ভিটি হবে। এবং টি যখন টেন্স টু ইনফিনিটি তখন ভি টেন্স টু ভিটি। তার মানে টি তো ইনফিনিটির চেয়ে বেশি হতে পারে না, তার মানে এর গতিপথে প্রান্তীয় ভ্যালু যখন টি টেন্স টু ইনফিনিটি তখন তার গতিবেগের প্রান্তীয় ভ্যালুটা হচ্ছে ভিটি। সেই জন্যই ভিটিকে টার্মিনাল ভেলোসিটি বলা হচ্ছে। টি টেন্স টু ইনফিনিটিতে এই ভেলোসিটিটা অ্যাচিভ করছে। এবার আমাদের যে কোশ্চেনটা আমরা অ্যাড্রেস করেছিলাম শুরুতে, যে বৃষ্টি কেন আমাদের মাথায় ভেদ করে ঢুকে যায় না বা মাথা ফুলিয়ে দেয় না, বৃষ্টি পড়লে মাথায় আঘাত হয় না, এর জন্য এই ভ্যালুগুলো দরকার। বৃষ্টি, রেন ওয়াটার আর এয়ারের ভিসকোসিটি থেকে আমরা এই বিভিন্ন ভ্যালুগুলো পেতে পারি। ফর এক্সাম্পল, টিপিক্যাল একটা রেইন ড্রপের ওয়েট হয়, মাস হয় মিলিগ্রাম অর্ডারে, 30, 20, 30, 40, আমরা ধরলাম 40 মিলিগ্রাম। এই কে এর ভ্যালুটা হয় এসআই পদ্ধতিতে 20, 30, 40, 50, একটা টিপিক্যালি 40 দিলাম, তাতে কি হয় ক্যালকুলেশনের একটু সুবিধা। একটু এদিক ওদিক চেঞ্জে কিন্তু রেজাল্ট সেই অর্থে কিছুই চেঞ্জ হবে না। ক্যালকুলেশনের সুবিধার্থে আমি ধরলাম 40 নিউটন ইন্টু সেকেন্ড পার মিটার। ডাইমেনশনটা সোজাই বোঝা যায়, কারণ কে ইন্টু ভি এর ডাইমেনশন হচ্ছে ফোর্সের বা নিউটনের, তাহলে কে এর ডাইমেনশন হবে ফোর্সের ডাইমেনশন ডিভাইডেড বাই ভেলোসিটির ডাইমেনশন, সেখান থেকে পাচ্ছি নিউটন সেকেন্ড পার মিটার। এইবার বৃষ্টি কোথায় উৎপন্ন হয়? মেঘ যেখান থেকে আছে, মেঘ মোটামুটি 2.5-3 কিলোমিটার, তো আমি টিপিক্যালি 2 কিলোমিটার উপরে ধরে নিয়েছি, ভূপৃষ্ঠ থেকে 2 কিলোমিটার উপরে মেঘ আছে। এই ভ্যালুগুলো ধরে নিয়ে কয়েকটা ভ্যালু ক্যালকুলেট করব। প্রথম কথা, টার্মিনাল ভেলোসিটি ভিটির ভ্যালু। টার্মিনাল ভেলোসিটি কত? এমজি ডিভাইডেড বাই কে। তাহলে এমজি ডিভাইডেড বাই কে করলে সব কটাকে আমাকে একই পদ্ধতিতে আনতে হবে। যদি এটা যেহেতু এসআই পদ্ধতিতে হচ্ছে, আমি 40 বসিয়ে দেবো। জি এর ভ্যালু 9.8 হয়, ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা 10 ধরলাম এসআই পদ্ধতিতে, 10 ধরলাম। তাহলে 40 ইন্টু 10 মানে 4 ইন্টু 10⁻²। আবার নিচটা হচ্ছে 40 মিলিগ্রাম, এটা এসআই পদ্ধতিতে যদি কিলোগ্রামে আনি তাহলে 40 ইন্টু 10⁻6, 10⁻6 কিলোগ্রাম, তার মানে 4 ইন্টু 10⁻5 কিলোগ্রাম। সেখান থেকে আমরা ক্যালকুলেশন করলে দেখাতে পারি এটা 10⁻5 মিটার মতো হচ্ছে। তাহলে টার্মিনাল ভেলোসিটি হচ্ছে 10⁻5 মিটার। এখানে অ্যাপ্রক্সিমেট সাইন দেওয়া হচ্ছে, কারণ এই ভ্যালুগুলো তো এক্সাক্ট না, প্রত্যেকটা রেইন ড্রপের ওয়েট সমান হবে না, সেই জন্য এটা অ্যাপ্রক্সিমেটলি ধরা হচ্ছে। তাহলে এসআই পদ্ধতিতে যদি আমি পাই সেটা হচ্ছে 10⁻5 মিটার। খালি এখানে সবই এসআই পদ্ধতিতে দেওয়া আছে, খালি এইটা এসআই পদ্ধতিতে জানি মাসটা, সেটা হচ্ছে 4 ইন্টু 10⁻5 কিলোগ্রাম হবে, কারণ মিলিগ্রাম থেকে কিলোগ্রামে করতে গেলে 10⁻6 দিয়ে গুণ করতে হবে। এটা 40 আছে, সেই জন্য
4 × 10⁻⁵। এইবার আর একটা কোয়ান্টিটি আছে এখানে, সেটা হচ্ছে K/M। এবার K/M এর ভ্যালু কত হবে? কে এর ভ্যালু 40, এম এর ভ্যালু 40 × 10⁻⁻6, নিচে 10⁻⁻6 থাকলে উপরে সেটা 10⁻6 হয়ে গেল। তোমার রাফলি কে এর ভ্যালু হচ্ছে, K/M এর ভ্যালু হচ্ছে 10⁻6, ইউনিটটা হচ্ছে পার্সেন্ট। তাহলে এই ইকুয়েশনে আমি যদি ভিটি আর K/M এর ভ্যালু বসিয়ে দিই, ভিটি ইকুয়ালস টু হবে 10⁻⁵ ইন্টু 1 মাইনাস e⁻−10⁻6 ইন্টু টি। জাস্ট আমি ভ্যালুগুলো বসিয়ে দিয়েছি, ভিটির ভ্যালু বসিয়ে দিয়েছি, K/M এর ভ্যালু বসিয়ে দিয়েছি। এবার এই ইকুয়েশনে টি ইকুয়াল টু 0 বসালে আমি দেখে যাব যেটা 1 করে 0 হয়ে যাচ্ছে, V0, যেটা আমরা জানি। এবার টি ইকুয়াল টু 1 সেকেন্ড বসালে কত হবে? এটা হয়ে যাবে e⁻−10⁻6, মানে 1/e⁻10⁻6। সেই e⁻1/e⁻10⁻6 এর ভ্যালু অলমোস্ট 0 হয়। তার মানে ভি অলমোস্ট ইকুয়ালস টু ভিটি। তার মানে 1 সেকেন্ড না, তারও আগে সে তার টার্মিনাল ভেলোসিটি রিচ করে গেল প্র্যাকটিক্যালি, যেটা ইনফিনিটিতে রিচ করা। তার মানে থ্রু আউট দ্য জার্নি, এই যে 2 কিলোমিটার জার্নি, সে কিন্তু অলমোস্ট এই কনস্ট্যান্ট 10⁻⁻5 মিটার পার সেকেন্ড ভেলোসিটি নিয়ে কিন্তু করে যাচ্ছে। কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে, মানে এই ভেলোসিটি নিয়েই সে কিন্তু পৃথিবীতে এসে আঘাত করবে বা আমাদের মাথায় পড়বে। এবার আমরা জানি কি ভেলোসিটিটাও ইম্পর্টেন্ট নয়, মাসটাও ইম্পর্টেন্ট, এই দুজনকার প্রোডাক্ট বা মোমেন্টাম, এটাই ইম্পর্টেন্ট আমাদের মাথায় কতখানি আঘাত করবে। কারণ রেট অফ চেঞ্জ অফ মোমেন্টামটাই হচ্ছে ফোর্স, কতটা বল দিয়ে আঘাত করবে আমাদের মাথায় সেটা মোমেন্টামের উপর ডিপেন্ড করবে। তাহলে এর মোমেন্টামটা কত হবে? মোমেন্টামটা যদি ক্যালকুলেট করি, মাসটা 40 মিলিগ্রাম আর ভেলোসিটিটা 10⁻⁵ মিটার পার সেকেন্ড, এই দুটো গুণ করে দেখবো 4 × 10⁻10 কিলোগ্রাম মিটার পার সেকেন্ড মতো হচ্ছে মোমেন্টাম। এটা খুবই ছোট ভ্যালু। এই ছোট ভ্যালুটাই কারণ যে আমাদের মাথায় কিছু হয় না, মাথা অক্ষত থাকে এটা বৃষ্টি ফোটা বললে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, ইন জেনারেল তো আমরা ফ্রি ফলের ক্ষেত্রে এটা কনসিডার করি না, এই টার্মটা, এই রেজিস্টিভ ফোর্সটা। যদি কনসিডার না করতাম এই বৃষ্টির ক্ষেত্রে, তাহলে এটা একদম ফ্রিলি পড়তো। সেক্ষেত্রে যখন পৃথিবীতে আসতো তার ভেলোসিটি কত হতো? √2 × g × h, যেখানে এইচটা যেখান থেকে পড়ছে অর্থাৎ ক্লাউডের হাইট, যেটা কিন্তু 2 কিলোমিটার। এবার 2 কিলোমিটার মানে 2000 মিটার, জি এর ভ্যালু 10 আর এখানে 2 আছে, সেখান থেকে আমরা ক্যালকুলেট করলে আমরা পাবো ভিটা রাফলি হচ্ছে 200 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা যদি এই রেজিস্টিভ ফোর্সটা কনসিডার না করতাম, যে ভেলোসিটিটা পড়া উচিত ছিল সেটা হচ্ছে 200 মিটার পার সেকেন্ড, আর এই রেজিস্টিভ ফোর্সটা কাজ করে যে ভেলোসিটি নিয়ে পড়ছে সেটা হচ্ছে 10⁻⁻5, 10⁻⁻4ও হতে পারতো, -6ও হতে পারতো, মানে অর্ডারটা বলা হয় 10⁻⁻5 মিটার পার। মানে হিউজ ডিফারেন্সটাই হচ্ছে কারণ, মানে মাস তো দুটোরই সমান আছে দুক্ষেত্রে। তো যদি এই 200 মিটার পার সেকেন্ড ভেলোসিটি নিয়ে পড়তো, তাহলে সেক্ষেত্রে তার মোমেন্টামটা হতো রেইন ড্রপটা প্রায় 10⁻⁻2 কেজি মিটার পার সেকেন্ড, রাফলি 8 × 10⁻³ কেজি মিটার পার সেকেন্ড। এটা কিন্তু হিউজ, এর চেয়ে প্রায় 10⁻7 গুণ বড়। এবং এটা হিউজ, কতটা হিউজ সেটা কম্পেয়ার করার জন্য বোঝা যায়, একটা ছুঁচ নিয়ে যদি আমাদের মাথায় আমরা টুক করে মারি, আমাদের মাথায় যেমন একটা ছোট্ট গর্ত হয়ে যাবে, রক্ত বেরোবে, ব্লাড বেরিয়ে যাবে, যতটা মোমেন্টাম ততটা মোমেন্টাম নিয়ে পড়তো। সেই মোমেন্টাম বা তার চেয়ে বেশি, ইনফ্যাক্ট তার চেয়ে কিছুটা হলেও বেশি হতো, সেক্ষেত্রে কিন্তু মাথা ফুলে যেত, মাথা ফুটো হয়ে যেতে পারে, কিন্তু সেটা হয় না। তার কারণটাই হচ্ছে ভিসকাস ফোর্স বা রেজিস্টিভ। রেজিস্টিভ ফোর্স থাকার জন্য আমাদের কিন্তু মাথা সুরক্ষিত থাকছে। এবার তাহলে প্রশ্ন হচ্ছে, যদি উপর থেকে আমরা একটা ঢিল ছুড়ি তাহলে আমাদের কি হয়? আমাদের সেক্ষেত্রে কেন মাথা ফেটে যায়? কারণ কে এর ভ্যালু,
এই কে এর ভ্যালু, কে এর ভ্যালুটা যেখানে হচ্ছে এরকম 40 নিউটন সেকেন্ড পার মিটার। এবার একটু আগেই শুরুতেই বলা হচ্ছে কে এর ভ্যালুটা কিন্তু বস্তুর উপর নির্ভর করে, কোন দুটো বস্তুর মধ্যে। এয়ারের মধ্যে যখন একটা ঢিল চুচ্ছে কে এর ভ্যালু প্রায় টেন্স টু 0 হয়। কে এর ভ্যালু যদি প্রায় 0 হয় এই টার্মটাই থাকবে না ইকুয়েশনে। এই টার্মটা না থাকলে এই শুরুর যা পুরো একটা ফ্রি ফলিং বডির মতো সে বিহেভ করবে, এই টার্মটা থাকবে না। সেক্ষেত্রে যে ভেলোসিটিটা নিয়ে পড়বে সেটা হবে √2 gh, যার জন্য মাস তো বেশি অবশ্যই, কিন্তু এই রেজিস্টিভ ফোর্সটাও থাকে না, যার জন্য আমরা বেঁচে যাই। ইটের ক্ষেত্রে মাথা ফেটে যায়, কিন্তু এয়ার রেইন ড্রপের ক্ষেত্রে আমাদের মাথা ফাটে না, মাথা দিয়ে রক্ত বেরোয় না। তার কারণ হচ্ছে ফিসকাস ফোর্স বা রেজিস্টিভ ফোর্স, এটা আমাদের বাঁচিয়ে দেয়। এটাই হচ্ছে কারণ, যে কারণে রেইন ডাজেন্ট গো উইদিন আওয়ার হেডস, ডাজেন্ট মেক ব্লাডস কাম আউট অফ আওয়ার হেড। থ্যাংক ইউ।